আরবি হরফের উচ্চারণ লিখতে গিয়ে বাংলায় যে বর্ণটি প্রথমে আসবে সেটি ওই আরবি হরফের একক। যেমন ধরুন, এই উদাহরণটা বোঝার জন্য সরাসরি আমরা স্ক্রিনে আবার চলে এসেছি। এ হলো আলিফ। এটা উচ্চারণ করেছিলাম আমরা সরেয়া লয় রস্বীকার ফা আলিফ। আলিফের এককটা কি? দেখুন, এককের ঘর তৈরি হয়ে গেছে, সামনেই আসবে একক অ। যদিও আপনারা দেখছেন এটা স্বরে আ, আসলে স্বরে আটা স্বর অ ছিল আগে, তারপর আকার যোগে এটাকে স্বরে আ বানানো হয়েছে। তাহলে আলিফের একক দাঁড়ালো অ, স্বরে অ। এরপরে এই হরফটার নাম আমরা কি লিখব? বা। এখানে ব, তারপরে আকার, কিন্তু একক হলো উচ্চারণের প্রথম অক্ষর, যেটা শুধুমাত্র অক্ষরটা নিবেন। এর আকার, ওকার, রস্যুকার, দীর্ঘিকার এগুলো আসবে না, শুধুমাত্র অক্ষরটা আসবে। যেমন বায়ের একক হলো ব, তায়ের একক হলো ত। এই যে একক, এইটা একটু দেখুন, এই এককের লাইন কিন্তু এটা, এই জন্য আমরা এককের একটা লাইন করেছি। এটা হলো উচ্চারণের লাইন, এ হলো হরুফের লাইন। এরপরে তার তায়ের একক ত, সায়ের একক স, জিমের একক জ, হায়ের একক হ, জিমের একক জ, ক্ষয়ের একক ক্ষয়ই থাকবে। এটার কারণ হচ্ছে এইভাবে আপনি 9টা অক্ষর পাবেন যেই হরফগুলো জবর উচ্চারণ হলেও আকার না হয়ে একক উচ্চারিত হয়। ওই হরফগুলো উচ্চারণের সময়ই অলরেডি আকার ওকার কিচ্ছু থাকে না, বিধায় আমরা ওগুলোকে হরুফে মুস্তালিয়া বলে। এটা নিয়ে একটা অধ্যায় তৈরি আছে আপনাদের, এখন এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। ক্ষয়ের একক ক্ষয়, যেহেতু এটা আকার ওকার কিছু নাই, এটা এভাবেই চলে আসছে। ক্ষয়ের এককটাও ক্ষয়ই হবে। এরপরে দালের একক দ, জালের একক জ, রয়ের একক রয়ই থাকবে, ঝায়ের একক ঝ, সিনের একক স। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, ইয়া পর্যন্ত আমি যাব, কিন্তু তার আগে আমরা একটু জেনে নেই আমরা নিজেরা পারি কিনা। আচ্ছা, জিমের একক জ, দালের একক দ, এমনি করে করে বলতে বলতে আমি এখন আপনাদের কাছে যদি বলি যে এই পড়াটা আরেকটু এগিয়ে নেই একই সাথে, তাহলে আমরা একটু দেখি তো পারি কিনা। যেমন যদি এখন বলি, বলেন তো দেখি, সিনের একক কি হবে? আমার মনে হয় আপনার পাশে থাকা ছোট্ট ছেলেটি বলে ফেলেছে সিনের একক স। কারণ হচ্ছে সিন তো আমরা লিখি এইভাবে, সিন, তাহলে প্রথম অক্ষরটাই যাবে শুধু, সেটা হলো স। সিনের একক স, তাহলে সিনের একক কি হবে? সিনের একক তালব্যস্য, যেটা যদি আরেকবার লিখে দেখাই, শিন উচ্চারণটা ছিল শিন, একক হবে তালব্যস্য। এমনি করে সদের একক স, দদের একক দ, তয়ের একক ত, জয়ের একক জ। আচ্ছা, বলতে বলতে যদি আমরা একটু সামনে এসে এটার একক কি হবে, আপনার পরে আপনিই পারেন। আপনি একটু মনোযোগী হন, আমি আপনাকে শুধু লাইন দেখাই দেব, পড়বেন তো আপনি, কিন্তু আমার সাথে থাকতে হবে, আপনি ইনশাল্লাহ সাকসেসফুল হবেন। লাম, একটু দেখুন, এই হরফটার নাম আমরা বলছি লাম। লামের একক কি? ল। এককটা কোথায় পেলেন? কারণ লাম লিখতে প্রথমে ল লাগে। এবার বলতে হবে মিমের একক কি? হরফটা তো আপনারা চিনেনি, মিমটা তো চিনেন। মিমের একক কি হবে? মিমের একক ম, কারণ মিম লিখতে 2টা ম লাগে, তো ম, প্রথম মটাই হলো মিমের একক। যদি আমরা এভাবেই চিনি তাহলে ইয়া এর একক কি? শুধুমাত্র ব্যতিক্রম একটা অক্ষর, সেটা হচ্ছে হামজা। এই হামজাটা যদি আমরা বলি তাহলে থিওরি অনুযায়ী হামজা
হামজার একক হওয়ার কথা ছিল হ না, তাই না? কিন্তু না, হামজার একক হ নয়। হামজার এককটাকে একটু ভিন্নতা আছে এখানে, সেটা হচ্ছে স্বর অ। অর্থাৎ আলিফের একক যা, হামজার একক তা। মনে থাকবে তো? শুধু একটা ব্যতিক্রম, আর বাকি সব ঠিক আছে। ইয়ার একক ই, ওয়াইয়ের একক ও, দালের একক দ, একেবারে আপনারা পুরোটাই বুঝতে পেরেছেন। কিন্তু শুধুমাত্র ব্যতিক্রম হবে কোনটা? হামজাটা। এছাড়া অন্য সব কিছু ওই রকমই থাকবে। শিনের একক স আমরা দেখতেছি, একেবারে এককগুলো চলে আসছে। তয়ের একক ত, জয়ের একক জ, আইনের একক অ, গয়নের একক গ, কফের একক কয় বফলা ক, ক ল ম। নুনের একক হলো ন, কারণ নুন লিখতে এখানে দুইটা ন লাগে। প্রথমটায় দীর্ঘকার, দীর্ঘকার থাকবে না একক, কারণ শুধু বাংলা অক্ষরটি আসে ন। তারপরে ওয়া এর একক হবে ও, এই যে দেখুন ও। এরপরে হায়ের একক হবে হ, এটাই স্বাভাবিক থিওরি অনুযায়ী। হামজায়ের একক কি হবে? সবাই ভাবছেন হামজার একক হবে হ, কারণ এটাই তো থিওরি। তো শুধু এই একটা জায়গায় ব্যতিক্রম, সেটা হচ্ছে হামজার একক হবে অ, যেটাকে আমরা স্বর অ বলি। আলিফের একক যা, হামজার একক তা। এই কথাটুকু শুধু একটু মনে রাখতে হবে। আপনাদের পরবর্তী যে পরীক্ষা আছে সেখানেও কিন্তু এই প্রশ্নটা করা হয়েছে যে হামজার এককটা কি। একক সম্বন্ধে মূল্যায়ন যখন আমরা করার চেষ্টা করব, তখন ইয়া, ইয়া এর একক হবে কি? রস্যই, একেবারে বোঝাই যাচ্ছে ই। এরপরে গোল তাই, এটার এককও হবে ত। এই ইয়া, এটারও একক হবে ই। শিক্ষার্থী ভাই বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু কম সময়ের মধ্যে একটি থিওরির মাধ্যমে আমরা জেনে নিলাম হরফের একক। এটার উপর ভর করেই কোরআন তিলাওয়াতের একটি জায়গায় আমরা পৌঁছে যাব ইনশাআল্লাহ।